আল্লাহ কোরআনে বলেছে, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না। আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা দেশের স্বার্থে আল্লাহর ওয়াস্তে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, নিজেদের মধ্যে দলাদলি যেন না হয়, আমরা কাদা ছোড়াছুড়ি না করি। একজন আরেক দলকে মুনাফিক বলবে, একজন আরেকটা কথা বলবে, আরেকজন আরেকটা কথা বলবে। যেখানে ফ্যাসিবাদদেরকে এই দেশের ছাত্র জনতা পিটি বিদায় করেছে, মূর্তি ভেঙেছে, এবং মূর্তির উপরে আপনারা দেখেছেন কী করেছে মূর্তির উপরে, সেইখানে কী করে অন্য দলের বড় দলের রাজনৈতিক নেতা বলে যে এই ছবি থাকা সরানো ঠিক হয়নি, ভাঙা ঠিক হয়নি, এগুলি কথা কী করে বলে? আমি তো এখন পর্যন্ত এটা মানে হজম করতে পারি না যে কেন এখন একটা সরকারি অফিসে ওনার ছবি থাকবে, শেখ সাহেবের ছবি থাকতে হবে। ওই ছবি দিয়ে দেশের মানুষ চায় না, তার মূর্তি ভেঙে তো দেখিয়ে দিয়েছে, 32 নম্বর ভারী গুড়িয়ে দিয়ে মানুষ দেখিয়ে দিয়েছে। ওটা তো তাদের মক্কা, তো এটা 32 নম্বর তাদের মক্কা, তো ওই মক্কা গুড়িয়ে দিয়ে তাদের কাবা গুড়িয়ে দিয়েছে। তারপরে কেন তার ছবি সরানো যাচ্ছে না, বিভিন্ন অফিস আদালতে তার ছবি? এটা আমার খুব কষ্ট হয়। আজকে একটা সরকারি নোটিফিকেশন দেখলাম, জাতীয় জনক গাজীপুরের কি যেন একটা আমাকে একজন পাঠিয়েছে, কি স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমি স্তম্ভিত। এই জাতীয় জনক সে হলে মানুষ এরকম করে নাকি? মানুষ কি তারকে জাতীয় জনক মনে করে? আপনি জিজ্ঞাসা করেন জাতীয় জনক, এটা আওয়ামী লীগের জনক, এবং সেই ক্ষেত্রে তারা মুসলমান না। কারণ আল্লাহ কোরআনে বলেছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ জাতির পিতা বলেছে। তো আমাদের জাতির পিতা যদি ইব্রাহিম হয়, তাহলে তারা তাকে শেখ সাহেবের যদি জাতির পিতা, তারা তো মুসলমানই তো না, তারা তো মুসলমানের হতো না। কারণ কোরআনে আল্লাহ যেটা বলেছে তার বিরুদ্ধে যদি তারা আরেকজনকে জাতির পিতা মানে, তাদের মুসলমান কী করে থাকে তারা? আপনি এই যে জাতীয় সঙ্গীত নিয়ে বলছিলেন, ওই সময় একটা ভয়েস রেজ হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার থেমে গেল। আমি ইনশাল্লাহ করবো আবার, আমি জাতীয় সঙ্গীত নিয়ে আবার লেখালেখি শুরু করবো। দরকার হলে আমি কোর্টে যাব, আমি সংবিধান নিয়ে দরকার হলে কোর্টে যাব। এই সংবিধান অবৈধ। সংবিধান 1972 সালে আওয়ামী লীগ করেছে, ঠিক আছে? আওয়ামী লীগ কি 1972 সালে জনগণ কি সংবিধান বানানোর জন্য কোনো রায় দিয়েছিল? 1970 সালে 7ই ডিসেম্বর পাকিস্তানের আন্ডারে যে লাস্ট ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগের কী ছিল ম্যানিফেস্টো 6 দফার? তারা পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র চালানোর জন্য। জনগণ তো তাদের দেশ স্বাধীন করার জন্য রায় দেয়নি, স্বাধীন সংবিধান একটা নতুন সংবিধান ওনাদের রায় দেয়নি। পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চ অপারেশন সার্চলাইট করেছে, আমাদের দেশে গণহত্যা করেছে, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীন দেশের নাগরিক, কারো গোলাম থাকবো না আমরা। তো তারপরে তো আপনাদেরকে জনগণ এই সংবিধান বানানোর কোনো রায় দেয়নি। আমি 2007 সালে একটা প্রোগ্রামে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের গণতন্ত্রের বক্তৃতা দিয়েছিলাম। আমি তখন ওনাকে এই প্রশ্ন করেছিলাম যে আমি তো এটাকে বৈধ মনে করি না। আমি যখন চাকরিতে ছিলাম আমি বলি, কারণ আপনারা তো জনগণের রায় নেননি বলে, তখন তো আমাদের দেশ চালানোর একটা সংবিধান দরকার ছিল। হ্যাঁ, অবশ্যই দরকার ছিল। আপনার একটা গণভোট দেওয়া উচিত ছিল। জনগণের ম্যান্ডেট না নিয়ে আপনার সংবিধান করতে পারেন না। এবং যদি গণভোট হতো, হ্যাঁ না ভোট হতো, যারা পাকিস্তানপন্থী ছিল তারাও তখন হ্যাঁ ভোট দিত, কারণ এটা বাস্তবতা। আর যদি ভোট দিত তাহলে হ্যাঁ ভোটই দিত, না ভোট কেউ দিত না। কিন্তু আপনি যেহেতু জনগণের রায় নিয়ে সংবিধান, মানে এই সংবিধানটাই অবৈধ। আমি বলেছি অনেক সাক্ষাতে, ছুঁড়ে ফেলে দিতে হবে। আমি খুব শিগগিরই দাবি তুলব যে একটা গণভোট করে সরকারের অনুমতি নিতে হবে যে আমরা নতুন সংবিধান প্রণয়ন করব, ওই সংবিধান বাতিল। এটা আপনি যদি আজকে রেফারেন্ডামে গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ভোট জিতবে, এবং তা জিতে সরকারের একটা নতুন সংবিধান প্রণয়ন কমিটি বানিয়ে নতুন সংবিধান করা হবে। এবং সেই সংবিধানের জন্য আমি কিছু শর্ত বলেছি। 1 নম্বর, এই সংবিধানে বলা আছে জনগণ সার্বভৌমত্বের মালিক। তার মানে সংসদ যে কোনো বিল পাস করতে পারবে। আজকে যদি সংসদে বিল পাস করে মদ খাওয়া হালাল, আপনি মুসলমান হিসেবে এটাকে মানবেন? এদেশের ধর্মপ্রাণ মুসলমানটাকে মদ খাওয়া হালাল বলবে? বলেন আপনার। তাহলে জনগণ কী করে সার্বভৌমত্বের মালিক হয়? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এখানে কোনো শর্টকাট নেই। সুতরাং সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এইটা কোরআনে এইভাবে না লেখলো, সংবিধানে থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না। আল্লাহ সার্বভৌমত্বের মালিক এই কথাটা যদি নাও দিতে চায়, এটা থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা দেখেন, প্রেসিডেন্টের কী ক্ষমতা আছে বলেন তো? এক স্বাক্ষর করা ছাড়া আর কিছু করার আছে ওনার? তাহলে এইভাবে এই ধরনের না থাকার ফলেই হয়েছে কি, আপনার প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যাচ্ছে। দলের মধ্যে গণতন্ত্র নাই, সুতরাং তারা রাষ্ট্রীয় গণতন্ত্র পরিচালনা চর্চা করতে পারে না।
তো প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যায়, যেই আসে সেই স্বৈরাচার হয়ে যায়। তো সংবিধানে সংশোধন করে এমন করতে হবে যে প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। যেদিন সংসদের নির্বাচন হবে একই সাথে দুইটা ফ্যাক্টরে ভোট দেবে মানুষ। আমাদের দেশের মানুষ যথেষ্ট চালাক, যদি বুঝবে না কেউ মনে করলে ভুল করবে। আমি যাব, দুইটা দিবে, একটা প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী একটা এমপি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলে তখন আর প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হবে না, এবং প্রেসিডেন্টের হাতে কিছু কিছু ক্ষমতা ন্যস্ত করতে হবে, যাতে একটা ব্যালেন্স অফ পাওয়ার হয়। ইংল্যান্ডে আছে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। আমেরিকার সিস্টেমে দেখেন ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, কিন্তু সিনেট আছে, যের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। তো আমাদের দেশে এরকম প্রেসিডেন্টকে আরও ক্ষমতাশালী করতে হবে, জনগণের ভোটে নিতে করতে হবে, এবং আমাদের ক্ষমতা ভারসাম্য আনতে হবে। 3 নম্বর, মানবাধিকার পরিপন্থী যে সমস্ত আইন আছে ওগুলি বাতিল করতে হবে। যেমন সশস্ত্র বাহিনী কিন্তু অন্যায়ভাবে চাকরি দিয়ে বের করে দিল, কোর্টে যেতে পারে না, সম্ভবত আর্টিকেল 45 আমার যদি ভুল না হয়। কিন্তু বেসামরিক প্রশাসনে পুলিশ বলেন, একজন আমলা বলেন, চাকরি দিয়ে ক্ষেত্রে তাদের মামলা করে 3টা-4টা প্রমোশন নিয়ে তারা আবার চাকরিতে ফিরে যেতে পারে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু সেই অধিকারটা নাই, যেটা মানবাধিকার পরিপন্থী না। এই 3 বাহিনী মিলে তো 2-2.5 লাখ আছে, 2 লাখ 2.5 লাখ আছে। এটা তো স্পষ্ট, এতগুলো মানুষের কোনো অধিকার নেই। এদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে। তো আমি এই দুটা আমার কাছে খুব বড় ইস্যু। জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত আমার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা হয়েছে। 2 বাংলা এক করার জন্য সে রবীন্দ্রনাথ লিখেছে। তো 2 বাংলা এক, আমরা কি পশ্চিম বাংলা আমাদের দেশ, তাহলে 2 বাংলা এক কী করে হয়? যেই যেই সঙ্গীত লেখা হয়েছে 2 বাংলা এক করার জন্য, এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কী করে? স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা 1971 সালে যখন অস্থায়ী সরকার হলো, তখন ভারতীয় আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই বাংলাকে তারা নিয়ে নিবে, সেই উদ্দেশ্যে চাপিয়ে দিয়েছে। এবং আমরা আওয়ামী লীগ এই গোলামি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলে তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা চুক্তি করে বিক্রি করে দিয়েছে তারা, এইটা তারা নিয়েছে। আমি সারা জীবন এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য শপথ নিয়ে সেনাবাহিনীতে অফিসার হয়েছি। আর আমি এমন গান গাচ্ছি যেটা আমার স্বাধীনতার পরিপন্থী, আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, আমার অখণ্ডতার পরিপন্থী, আমার সার্বভৌমত্বের পরিপন্থী। আমার সারা জীবন আগুন জ্বলেছে। অনেকে আমাকে বলে যে আপনি মুক্তির পরে সাথে সাথে প্রথমে এই প্রসঙ্গটা না আনলে পারতেন। আমার কথা হলো, আমি জীবনে আর কোনো দিন সাংবাদিকদের সামনে কথা বলবো কি বলবো না তখন আমি জানি না। এবং এটা আমার 30 বছর, আমার 30 বছর না, চাকরিতে বের করে দেওয়ার পরে তখন 35 বছর হয়ে গেছে প্রায়। আমার বুকে জ্বলেছে, আগুন জ্বলেছে যে আমি যেটার রক্ষার জন্য জীবন নিয়ে শপথ, জীবন মানে বিসর্জন দেওয়ার জন্য শপথ নিয়েছি, ওটার পরিপন্থী গান গাচ্ছি আমি। হাউ ইজ ইট? আমার বুকে আগুন জ্বলেছে। তো আমি প্রথম সুযোগে এটা বলেছি মানুষের মধ্যে। এবং সংবিধানটা আমি বলেছি, সংবিধানটা অবৈধ। গণপরিষদ নির্বাচন নিয়ে এখন কথা হচ্ছে, এটা আসলে কোন ফরম্যাটে হবে? আই এম নট শিওর। আমি ওটা নিয়ে এত বিস্তারিত স্টাডি করার সুযোগ পাইনি, এই জন্য আমি ঠিক বলতে পারছি না যে তারা কী ফর্মে বলতেছে, আমি নিজেও বুঝিনি। আবার আমাদের দেশে 2টা স্তরের কথা বলছে সংসদের। হ্যাঁ, এটাও আমি বাস্তব মনে করি। এত ছোট একটা দেশের জন্য এটা বাস্তব নয়, এটা বাস্তব নয়। কী দরকার আছে আমাদের এই বর্তমানে এটাতে ইস ফাইন। আমি জানি না তাদের ওটা ডিটেলস বিস্তারিত যদি আমি বুঝতে পারি, পড়তে পারি, জানার সুযোগ হয়, তখন হয়তো আমি তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। বাট আমি মনে করি এটাকেই যদি আমরা গণতান্ত্রিক চর্চা শুরু করি, দলগুলো গণতন্ত্র আগে এই সংস্কার এবং দলে গণতন্ত্র ফিরিয়ে না আনলে, আবার যদি নির্বাচন হয়, আজকে হোক, 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, আবার সেই নতুন বদলে পুরান মদি হবে। এই জন্য আমি কিন্তু এটার ব্যাপারে আমি খুব সোচ্চার। দরকার হলে 5 বছর 10 বছর যাই লাগুক, আমাদের আগে দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং এই সংস্কারগুলি করতে হবে। এগুলি না করে যদি নির্বাচন হয়, আবার একই অবস্থা ফিরে যাবো আমরা। এবং এইবার যদি আমরা আবার একই অবস্থা ফিরে, আর কত শতাব্দী আমাদের আবার এই ভুগতে হবে আল্লাহ জানে। তো এই নতুন প্রজন্মের ছেলেরা আমাদেরকে আশার আলো দেখেছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ সামনে নিয়ে জন্য কাজ করে, আমরা কাদার ছোড়াছুড়ি না করি, নিজেরা দলাদলি না করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ঠেকাতে হবে। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে ঠেকাতে হবে, আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিতে হবে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয়বাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।